হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে দুটো ভয়ঙ্কর স্ক্যামের কথা তুলে ধরব, যেটা আপনাদের সবার জানা ভীষণভাবে প্রয়োজন। এই লং ফর্ম ভিডিওটা আমি বহুদিন বাদে বানাচ্ছি। লং ভিডিও বানানো প্রায় ছেড়ে দিয়েছি, কারণ ইউটিউব লং ভিডিওতে কোনো পুশ দিচ্ছে না, অডিয়েন্স রিচও হচ্ছে না। কিন্তু তাও আজকে মনস্থির করলাম যে যদি এই ভিডিওতে 10টা ভিউও আসে, 10 জন মানুষও যদি এই ইনফরমেশনটা পায়, তাহলেও সেটা সোসাইটির জন্য অনেক বেনিফিশিয়াল হবে। তো সেজন্য আলটিমেটলি এই ভিডিওটা আজকে বানাতে বসেছি। যে দুটো স্ক্যামের কথা আজকে আপনাদের বলবো, তার মধ্যে যেটা ফার্স্ট, সেটা একেবারে একটা ইন্টারন্যাশনাল লেভেলের স্ক্যাম। জাস্ট দুদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারে একটা ফ্রন্ট পেজ আর্টিকেল পড়ছিলাম যে বহুজাতিক যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে, মানে যেগুলো মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা ওষুধ বানায়, ড্রাগস বানায়, তো সেই কোম্পানিগুলো কিভাবে লিগালি পুরো ওয়ার্ল্ড জুড়ে সাধারণ মানুষকে চিট করে যাচ্ছে, স্ক্যাম করে যাচ্ছে, কিন্তু তাদেরকে ধরার বা তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়ার কোনো উপায় নেই। কিভাবে এই স্ক্যামটা চলছে, তো আর্টিকেলটা ছিল মার্ক অ্যান্ড কোম্পানি নামে একটা ইউএস ড্রাগ মেকিং কোম্পানির ওপরে। মার্ক অ্যান্ড কোম্পানি, তারা আমেরিকার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ওষুধ বানায়। তো তাদের একটা বিখ্যাত ড্রাগ, একটা বিখ্যাত ওষুধ যেটা ক্যান্সার সারাতে সাহায্য করে, ওষুধটার নাম হলো কিট্রুডা। এই ওষুধটা একটা যুগান্তকারী ওষুধ, কারণ এটা 18 রকমের ক্যান্সারকে নিরাময় করতে পারে। ক্যান্সার সেলের যে ডেভেলপমেন্ট থাকে সেটাকে আটকাতে পারে। তো এই কিট্রুডা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার এই মার্ক অ্যান্ড কোম্পানির। আর 2014 সালে এই ওষুধটা অ্যাপ্রুভ করে আমেরিকার FDA। তারপর থেকে পুরো বিশ্বের দেশগুলোতে এই কিট্রুডা ওষুধটা ক্যান্সারের নিরাময়ের জন্য বিক্রি হয়। তো এখানে এই যে মার্ক অ্যান্ড কোম্পানি, তারা কিভাবে মানে সারা বিশ্ব জুড়ে কোটি কোটি ক্যান্সার পেশেন্টকে ঠকানোর জন্য একেবারে পাকা পোক্ত ব্যবস্থা করে রেখেছে, সেটাই এই নিউজ আর্টিকেলের টপিক ছিল। তো দেখুন, যখন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোনো ওষুধ আবিষ্কার করে, তখন তারা কি হয়, সেই ওষুধটার একটা পেটেন্ট পায়। পেটেন্ট মানে একটা টাইম পিরিয়ড, একটা সময়সীমা, যার মধ্যে সেই কোম্পানি শুধু সেই ওষুধটাকে ম্যানুফ্যাকচার করে বেচতে পারবে। অন্যান্য কোনো কোম্পানি সেই ওষুধটা তৈরিও করতে পারবে না, বেচতেও পারবে না। তো এটা হলো পেটেন্টের পিরিয়ড। তো জেনারেলি 10 থেকে 15-20 বছর এক একটা ওষুধের পেটেন্টের পিরিয়ড থাকে। তো মার্ক অ্যান্ড কোম্পানি এই ওষুধটা, যে কিট্রুডা ক্যান্সারের ড্রাগটা, সেটা আবিষ্কার করেছিল প্রায় 1 দশক আগে। আর এটার যে অ্যাপ্রুভাল সেটা তারা পায় 2014 সালে। তো 2014 সালে এই ওষুধটা মার্কেটে আসে। আর এই কিট্রুডা প্রায় 18 রকমের ক্যান্সার যে ট্রিটমেন্ট, তাতে এটা কিন্তু একটা এফেক্টিভ মেডিসিন। স্কিন ক্যান্সার, নেক অ্যান্ড হেড ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এরকম আলাদা আলাদা বিভিন্ন টাইপের ক্যান্সারে এই কিট্রুডা একটা ভীষণ কার্যকরী মেডিসিন বলা যায়। তো এই যে পেটেন্টের টাইম পিরিয়ড, সেই পেটেন্টের টাইম পিরিয়ডে এই যে কোম্পানিটা ওষুধটাকে বাজারে নিয়ে এলো, তারা কি করে, তাদের ওষুধ বানানোর পেছনে যা যা খরচাপাতি থাকে, মানে সেই ওষুধটার ডেভেলপমেন্টের জন্য সেটার পেছনে যে রিসার্চের খরচা হয়েছে, টেস্টিংয়ের জন্য যা খরচা হয়েছে, লাইসেন্স পাওয়ার জন্য যা খরচা হয়েছে, তারপর ওষুধটার প্রমোশন আর মার্কেটিংয়ের জন্য যা খরচা হয়েছে, সেই সমস্ত খরচা তারা উসুল করে আরও কত বেশি প্রফিট জেনারেট করা যায় এই পেটেন্টের টাইম পিরিয়ডে, তারা সেটার চেষ্টা করে। কারণ একবার যদি পেটেন্টের পিরিয়ডটা শেষ হয়ে যায়, সেই টেনিয়রটা শেষ হয়ে যায়, তাহলে অন্যান্য বাকি সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিও কিন্তু সেই ওষুধটা বানানোর লাইসেন্স পেয়ে যায়। তারা সেই ওষুধটাকে সবাই বানাতে পারে তখন, আর তখন সেই ওষুধের দামটা একেবারে ধরাম করে নিচে পড়ে যায়, মানে সেটা তখন জেনেরিক মেডিসিন হয়ে বাজারে চলে আসে। তো যতদিন সেই ওষুধটা জেনেরিক মেডিসিন না হচ্ছে, সেটা একটা সিঙ্গেল কোম্পানির মনোপলিতে বাজারে আছে, ততদিন সেই কোম্পানি ওষুধটার প্রাইস যথাসম্ভব হাই রেখে চেষ্টা করে সেই ওষুধ থেকে যতটা সম্ভব প্রফিট আর্ন করে নিতে। তো সেম এই যে মার্ক অ্যান্ড কোম্পানি রয়েছে, তারাও 2014 সাল থেকে যখন এই কিট্রুডা বাজারে নিয়ে এলো, তখন থেকে তারা চেষ্টা করছে যে এই ওষুধটা থেকে তারা কত বেশি সম্ভব প্রফিট সেখান থেকে জেনারেট করতে পারবে। তো এই যে রিপোর্টটা আমার হাতে আছে, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসেরই যে রিপোর্ট তারা পাবলিশ করেছে, সেই রিপোর্টটা, তো এখানে রিপোর্টে আছে যে 2014 থেকে এখনো পর্যন্ত এই কিট্রুডা ওষুধ থেকে, এই ওষুধ বিক্রি করে মার্ক অ্যান্ড কোম্পানি
প্রায় 163 বিলিয়ন আমেরিকান ডলার তারা রেভিনিউ আর্ন করেছে। 163 বিলিয়ন আমেরিকান ডলার, মানে কত হাজার হাজার কোটি টাকা তারা অলরেডি এই ওষুধ থেকে আর্ন করে নিয়েছে, সেটা ভেবে দেখুন। কিন্তু স্ক্যামটা কোথায় এখানে? স্ক্যামটা হচ্ছে যে এই যে কিটরুডার পেটেন্ট, সেই পেটেন্টটা এক্সপায়ার হওয়ার কথা 2028-এ, মানে 2014 থেকে 2028, প্রায় 14 বছর এই কোম্পানি নিজেদের প্রফিট উসুল করে নিয়েছে, প্রফিট আর্ন করে নিয়েছে। তারপর গিয়ে তাদের পেটেন্টটা এক্সপায়ার হয়ে যাওয়ার কথা, আর তখন এই ওষুধটা বাজারে জেনেরিক মেডিসিন হয়ে, মানে আলাদা যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তাদেরও সবার সেই লাইসেন্স পেয়ে যাওয়ার কথা এই ওষুধটা বানানোর। কিন্তু যদি সেটা হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো আর এই ওষুধের উপর তাদের মনোপলি থাকবে না। তো তাদের এই যে প্রফিট আর্নিংয়ের একটা বড় সোর্স এই ওষুধটা, সেটা তো আর তাদের হাতে থাকবে না মনোপলিতে। তো সেজন্য তারা কি করছে, তারা এমন একটা ট্যাকটিক্স নিয়েছে, যেই ট্যাকটিক্সটা হলো এভারগ্রিনিং। এভারগ্রিনিং মানে একটা পেটেন্ট দিয়ে থেমে থাকা না, সেই একই ওষুধের জন্য বারে বারে মাল্টিপল টাইমস পেটেন্ট অ্যাপ্লাই করতে থাকো। 2014-তে একটা পেটেন্ট অ্যাপ্লাই করো, তারপর সেই সেম ওষুধটার জন্য অন্য কোনো একটা রোগে সেই সেম ওষুধটার কোনো একটা কার্যকারিতা বা এফেক্টিভনেস দেখিয়ে তার 1 বছর পরে আরেকটা নতুন পেটেন্ট অ্যাপ্লাই করে দাও। আবার 1 বছর পরে আবার অন্য কোনো একটা রোগের সিমটমে সেই সেম ওষুধটাই কাজ করছে, এরকম একটা কিছু দেখিয়ে আবার আরেকটা নতুন পেটেন্ট অ্যাপ্লাই করে দাও। এরকমভাবে মাল্টিপল পেটেন্ট কিছুদিন পর পরই অ্যাপ্লাই করতে থাকো। তো তাহলে কি হবে, মোটামুটি একটা সেই ওষুধের চারপাশে মানে কয়েকশো পেটেন্টের একটা ওয়াল তৈরি হয়ে যায়। একটা পেটেন্ট এক্সপায়ার হতে মোটামুটি 14-15 বছর লেগে গেল, তার কিছুদিন পরে আবার একটা পেটেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, সেই পেটেন্টটাও আবার 14-15 বছর চলবে, তারপর আবার একটা পেটেন্ট অ্যাপ্লাই করছে। এরকম করে কয়েকশো পেটেন্ট দিয়ে সেই ওষুধটাকে পুরো ঘিরে দাও, সেটাকে পুরো ব্রিকওয়াল বানিয়ে দাও। তাহলে নর্মাল পেটেন্টের প্রথম যে ইনিশিয়াল পেটেন্টটা ছিল সেটার এক্সপায়ারি যেটা 2028-এ হওয়ার কথা ছিল, সেটাকে ধীরে ধীরে 1 বছর 2 বছর 3 বছর করে সেটাকে যত পারো এক্সটেন্ড করতে থাকো। কারণ মাল্টিপল পেটেন্ট তারা বিভিন্ন দেশ থেকে সেই সেম ওষুধের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। কখনো নিজেরা অ্যাপ্লাই করছে, কখনো অন্য কোনো একটা ছোট ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে কনসোর্টিয়াম বানিয়ে অ্যাপ্লাই করে যাচ্ছে। কখনো বলছে এই ওষুধটা এই রোগের সিমটমের জন্য কাজ করে, তাহলে এটার একটা পেটেন্ট হওয়া উচিত। তার কিছুদিন পরে বলছে না, বি রোগের জন্য এটা কাজ করে, তাহলে বি এর জন্য একটা পেটেন্ট হওয়া উচিত। এরকমভাবে তারা পুরো গ্লোবালি বিশ্বের আলাদা আলাদা দেশে প্রায় এই সেম ওষুধের জন্য 1200-1200টা পেটেন্ট তারা অ্যাপ্লাই করেছে। তো এই সবকটা পেটেন্ট যদি মান্যতা পেয়ে যায়, তাহলে যেই ইনিশিয়াল পেটেন্টের টাইম পিরিয়ড 2028 সালে শেষ হবার কথা ছিল, সেটা এক্সটেন্ড হয়ে পৌঁছে যাবে 2042 পর্যন্ত। 2028 থেকে সোজা 2042, মানে আরও 14 বছর। তো মোটামুটি 30 বছর এই কোম্পানিটা এই ওষুধ থেকে যতটা পারা যায় প্রফিট জেনারেট করার পুরো পোক্ত প্ল্যানিং করে ফেলেছে। তো কেন এই ওষুধটা মানুষের জন্য এটা অ্যাফোর্ডেবল হওয়া ভীষণ দরকার? কেন দরকার? প্রথম তো হলো যে এই ওষুধটা এটা সত্যি একটা ভীষণ এফেক্টিভ ড্রাগ, যেটা বিশ্বজুড়ে কোটি কোটি ক্যান্সার পেশেন্টের কাছে অ্যাফোর্ডেবল রেটে পাওয়া উচিত। এটাও তো হলো প্রথম কথা। সেকেন্ড কথা হলো ওষুধটার দাম এত বেশি যে এই ওষুধটার এই যে এই রিপোর্টে আমি যেটা পড়তে পারছি যে এই ওষুধটার 100 mg মানে 100 মিলিগ্রামের একটা ভায়াল, একটা 100 মিলিগ্রামের ভায়াল, তার প্রাইস ইন্ডিয়ান রুপিজে প্রায় 1.5 লক্ষ টাকা। ঠিক আছে? আর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এই ওষুধটার মোটামুটি 15 থেকে 16টা ভায়াল দরকার পড়ে। তো ভেবে দেখুন যে একটা ফ্যামিলি, সেটা একটা মিডল ক্লাস ফ্যামিলি বা একটা নিম্নবিত্ত ফ্যামিলি, তাদের যদি এই ওষুধটার দরকার পড়ে, একটা কোম্পানির কাছেই ওষুধটার মনোপলি রয়েছে, আর তারা একটা 100 mg ভায়াল, একটা ভায়াল যেটা একবারের ডোজ হয়তো, সেই ওষুধটা 1.5 লাখ টাকায় বিক্রি করছে। তাহলে কতগুলো ভায়াল পুরো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য লাগতে পারে, আর কত খরচা এই একটা সিঙ্গেল ওষুধের জন্য সেই ফ্যামিলিকে বিয়ার করতে হতে পারে। তো সেই জন্য এই ওষুধটার পেটেন্ট এক্সপায়ার করার পর ওষুধটা অ্যাফোর্ডেবল রেটে মার্কেটে অ্যাভেলেবেল হওয়া প্রচণ্ডভাবে দরকার ছিল। কিন্তু এই কোম্পানি এই স্ক্যাম ট্যাকটিক্স, যেটাকে এভারগ্রিনিং ট্যাকটিক্স বলছে,
সেই ট্যাকটিক্স চালিয়ে তারা পেটেন্টের মানে একের পর এক পেটেন্ট অ্যাপ্লাই করে সেই পেটেন্টের টেনিওরটাকে আরও 14-15 বছর এক্সটেন্ড করে দেওয়ার প্ল্যান করেছে। আর এই যে ইনভেস্টিগেশনটা, এটা ইন্ডিয়ান এক্সপ্রেস কাদের সাথে করেছে? ইন্ডিয়ান এক্সপ্রেস এটা করেছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস, ICIJ, তাদের সাথে একসাথে ইন্ডিয়ান এক্সপ্রেস এই যে ইনভেস্টিগেশন সেটা কিন্তু চালিয়েছে পুরো ওয়ার্ল্ড জুড়ে, আর তারপর তারা এই রিপোর্টটা পাবলিশ করেছে। তো এখানে আরেকটা জিনিস আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব, শুধুমাত্র যে পেটেন্ট একের পর এক পেটেন্ট অ্যাপ্লাই করেই এই কোম্পানি নিজেদের প্রফিট বাড়াচ্ছে তা না, তার সাথে সাথে আরও একটা জিনিস আছে। এই ওষুধটা এত কস্টলি ওষুধ যে সেটা একজন পেশেন্টের ঠিক কতটা প্রয়োজন সেটা যদি ব্যালেন্স করা যায় তাহলেও অনেকটা কস্ট কাটিং করা সম্ভব, সেই পেশেন্টের যে খরচার যে বার্ডেনটা যাচ্ছে সেটা অনেকটা কাটিং করা সম্ভব, অনেকটা কমানো সম্ভব। কিন্তু এই কোম্পানিটা এই ওষুধের একেবারে একটা ফিক্সড ডোজ সবার জন্য বলে দিয়েছে, যে মানে সেই পেশেন্টের এজ, পেশেন্টের বডি ওয়েট যাই হোক না কেন তাদের সবাইকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ডোজই নিতে হবে, এরকম একটা SOP এই কোম্পানি নিয়ে এসছে বা এই কোম্পানি রান করছে। যার ফলে কি হচ্ছে যে সেই পেশেন্ট ইরেসপেক্টিভ অফ সেই পেশেন্টের ফিজিক্যাল যে হাইট, ফিজিক্যাল ওয়েট, যেটা কিনা একটা ওষুধের কতটা ডোজ সেই পেশেন্টের দরকার সেটাতে এগুলো মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই ফ্যাক্টরগুলোকে কোনোভাবে কনসিডার না করে এরা ওয়ান সাইজ ফিটস অল এভাবে সেম ডোজ সমস্ত পেশেন্টের জন্য তারা কিন্তু চালিয়ে দিয়েছে। তো এটাকে বলছে ফিক্সড ডোজিং। কারণ একজন মানুষ যার হাইট অনেক বেশি, ওয়েট অনেক বেশি, তার জন্য ডোজ বেশি লাগবে, আর একজন মানুষ যার হাইট কম, ওয়েট কম, একেবারে লিন বডি, তার জন্য অবভিয়াসলি কম ডোজেই সেম এফেক্টিভনেস পাওয়া উচিত। তো সেটাকে বলে ওয়েট বেসড ডোজিং। কিন্তু এই কোম্পানি যাতে এরা জানে যে যদি সেটা ওয়েট বেসড ডোজিং হয়ে যায় তাহলে তো তাদের যে বিক্রি, সেই বিক্রিটাও কমে যাবে। কারণ তখন কি হবে, তখন যেই মানুষটার ওয়েট কম, হাইট কম, তার জন্য তো কম ডোজ লাগবে, কম কোয়ান্টিটির ওষুধ লাগবে। তো সেক্ষেত্রে তাদের সেখানে একটা বড় সড়ো মুনাফার লস হবে। তো সেজন্য এরা কি করেছে, এরা যেটা ফিক্সড ডোজিং থাকে, একেবারে যে কোনো মানুষ, যে কোনো এজ, যে কোনো ওয়েটের জন্য ফিক্সড অ্যামাউন্ট অফ ডোজ, সেটাই তারা তাদের মানে SOP চালিয়ে সেটাই অ্যাডমিনিস্টার করছে সমস্ত হসপিটালে, সমস্ত নার্সিংহোমে। তো এভাবেও এই কোম্পানিটা কিন্তু প্রচুর প্রফিট, এক্সট্রা প্রফিট আর্ন করে যাচ্ছে। তো এটা হলো এই যে কি মার্ক অ্যান্ড কোম্পানি রয়েছে, সেই মার্ক অ্যান্ড কোম্পানির কীভাবে তারা ওয়ার্ল্ড ওয়াইড এই স্ক্যামটা, মানে এটাকে স্ক্যামই বলা উচিত, কিন্তু লিগালি তাদেরকে চ্যালেঞ্জ করার কোনো উপায় নেই, কারণ তারা পেটেন্ট অ্যাপ্লাই করে এই স্ক্যামটা করছে। তো সেটার একটা রিপোর্ট, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসের যে রিপোর্ট সেখানে দিয়েছে, তো এটাতে গেল প্রথম স্ক্যাম। এবার সেকেন্ড স্ক্যামটা কি, যে ওষুধটা এত কস্টলি, অবভিয়াসলি সাধারণ মানুষ কোনো না কোনো জায়গা থেকে সেই ওষুধটার কোনো একটা ডিসকাউন্ট বা ওষুধটা যদি কম প্রাইসে পাওয়া যায়, অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, সেরকম একটা যদি সোর্স কোনো সাধারণ মানুষ পায় তাহলে পরে মানুষ মানে একটা খুব সম্ভাবনা যে সে সেদিকেই যাবে, তাই তো? কারণ 100 mg ভায়ালের দাম প্রায় 1.5 লাখ টাকা। তো যদি কেউ প্রমিস করে যে আমি একটু ডিসকাউন্টে ওষুধটা দিয়ে দেবো, আমার কাছে আছে স্টক, তাহলে পরে একটা খুব সম্ভাবনা যে সেই পেশেন্টের ফ্যামিলি সেই ডিসকাউন্টেড প্রাইস দেখে সেই ডিসকাউন্টেড প্রাইসের প্রতি মানে ভাববে যে ওষুধ তো সেমই পেয়ে যাচ্ছি, প্রাইসটাও কমে হয়ে যাচ্ছে, তাহলে ওই ওষুধটাই নিয়ে নিই। ঠিক এই মানসিকতাটা কাজে লাগিয়ে দিল্লিতে এই ওষুধের কাউন্টারফেট মেডিসিন, মানে অ্যাকচুয়াল মেডিসিনই না, তার জায়গায় অন্য মেডিসিন, সম্পূর্ণ অন্য মেডিসিন, সেটা ক্যান্সার পেশেন্টদেরকে মানে একের পর এক ডোজ দিয়ে গেছে। দিল্লিতে এই ওষুধের যে ব্যাচ এই মার্ক অ্যান্ড কোম্পানি থেকে সাপ্লাই করা হয়েছিল, সেই ব্যাচ যখন খালি হয়ে যায়, মানে ধরুন একটা ওষুধের একটা ভায়াল এলো, সেটা থেকে সেই মেডিসিনটা কোনো একজন ক্যান্সার পেশেন্টকে দেওয়া হলো, তো সেই যে ভায়ালটা আছে সেই ভায়ালের যে শিশির যে গা রয়েছে তার উপরে সেই ওষুধের ব্যাচ নাম্বার বা সিরিয়াল নাম্বার লেখা থাকে। তো সেই সেম ভায়ালটা
কি করছে এই স্ক্যামাররা, মানে পুরো ওখানে এই স্ক্যামের একটা র্যাকেট তৈরি হয়ে গেছিলো এই কাউন্টারফিট মেডিসিনের। কারণ তারা জানে যে ওষুধটা ভীষণ কস্টলি, তো মানুষ চাইবে ডিসকাউন্টেড প্রাইসে ওষুধটাকে নেওয়ার। তো মেইন ওষুধটা যখন পুরো শেষ হয়ে গেছে কোনো একটা পেশেন্টকে দিয়ে, তখন তারা সেই যে এমটি ভায়াল, মানে পুরো খালি শিশি যেটা, সেটাকে কালেক্ট করছে। কালেক্ট করে তার মধ্যে অন্য ওষুধ, অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, সেই সব মেডিসিন ভরে একেবারে সিল করে সেটাকে আবার আরেকটা নতুন ক্যান্সার পেশেন্টের কাছে সেটাকে কিছু ডিসকাউন্ট প্রাইসে বেচে দিচ্ছে। 1.5 লাখ টাকার ওষুধকে 1 লাখ টাকায় বেচে দিল, কিন্তু সেটা ক্যান্সারের ওষুধই না। 1 লাখ টাকায় সেই 100 mg অ্যান্টিফাঙ্গাল মেডিসিন সেই একজন ক্যান্সার পেশেন্টের বডিতে সেটা ইনজেক্ট করা হচ্ছে। আর সেই ক্যান্সার পেশেন্টের ফ্যামিলি দিনের পর দিন এটাই ভাবছে যে তারা কিছু ডিসকাউন্টেড প্রাইসে একটা ওষুধ পাচ্ছে, আর তাদের যে ফ্যামিলি মেম্বার ক্যান্সারের সাথে লড়ছেন তিনি সুস্থ হয়ে যাবেন। ভেবে দেখুন যে কতটা মানে অমানুষ, কতটা মানে পাশবিক এই কাজকর্মগুলো সেখানে দিল্লিতে এই কাউন্টারফেট মেডিসিনের র্যাকেট বানিয়ে, মানে সে সরকারি হসপিটালের যারা স্টাফ তারাও এর মধ্যে জড়িত ছিল। ভেবে দেখুন, এই পুরো রিপোর্টের লেখা আছে। তো এইভাবে বহু ক্যান্সার পেশেন্টকে এই যে ওষুধের র্যাকেট কাউন্টারফেট মেডিসিনের তারা ঠকিয়েছে। সব কাউন্টারফেট মেডিসিন লাখ লাখ টাকায় তাদেরকে বিক্রি করে, ক্যান্সার পেশেন্টদেরকে বিক্রি করে তারা সেখানে প্রফিট করেছে। তো এরকম একটা স্ক্যাম, আর এই স্ক্যামটা যে হয়েছে তার পেছনে কিন্তু এই যে হসপিটালগুলো, সেই হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি, তাদের সবচেয়ে বেশি তাদেরই রেসপন্সিবিলিটি বা তারাই অ্যাকাউন্টেবল। কারণ কি, এই ওষুধের একটা ভায়াল যখন ইউজ হয়ে গেল, সেই ভায়ালটার সঠিক ডিসপোজাল, মানে সেই ভায়ালটা যাতে যার তার হাতে গিয়ে না পৌঁছয়, সেটার মধ্যে কেউ তো জল ভরেও সেটাকে ওষুধ বলে চালিয়ে দিতে পারে। তো সেই যে সঠিক ডিসপোজাল, সেটা এনশিওর করার দায়িত্ব ছিল হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের। তারা সেই কাজটা করতে সম্পূর্ণ ফেল্ড, যার ফলে কি হয়েছে, তাদেরই স্টাফ সেই ভায়ালগুলোকে, এমটি ভায়ালগুলোকে কালেক্ট করেছে, করে তার মধ্যে এই সমস্ত অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, অন্যান্য সব জিনিসপত্র ভরে দিয়ে সেটাকে নতুন একটা ওষুধের শিশি হিসাবে ক্যান্সার পেশেন্টদের কাছে বাইরে বাজারে বিক্রি করেছে। তো মানে আমাদের দেশে এরকম মানুষ আছে যারা ক্যান্সারের মতো মানে মারাত্মক রোগ, সেই রোগের সাথে যে পেশেন্টরা লড়ে যাচ্ছে, তাদেরকে, তাদের ফ্যামিলিকে চিট করে এভাবে প্রফিট কামানোর মতো মানসিকতা রাখতে পারে, এরকম টাইপের মানুষ আমাদের দেশে মানে ভরে ভরে রয়েছে, এটা সত্যি কথা। তো সেই জন্য ভাবলাম যে এই যে স্ক্যামের ঘটনাটা, এটা আপনাদের সাথে শেয়ার করা ভীষণভাবে প্রয়োজন। কারণ এই জিনিসটা আপনাদের সবার জানা, আমাদের সবার জানা খুব প্রয়োজন যে আমাদের সাথে যে কোনো সময় কিন্তু স্ক্যাম হয়ে যেতে পারে। আমাদের সোসাইটিতে এই মানসিকতার মানুষ ভুরি ভুরি রয়েছে, রেডি রয়েছে, যারা আমাদের একটু অসাবধানতা, একটু উইক পয়েন্ট পেলেই সেটার সুযোগ তুলে সেখান থেকে অপরচুনিটি বের করে আমাদেরকে স্ক্যাম করার জন্য, ফিনান্সিয়াল লস করানোর জন্য একেবারে রেডি রয়েছে। মানে আমাদের জীবন নিয়ে তারা খেলেও কিন্তু তারা নিজেদের প্রফিট আর্ন করার জন্য রেডি আছে। তো সেই জন্য এই ইনফরমেশনটা আমি ভাবলাম যে আপনাদের সবার সামনে তুলে ধরি। যদি আপনাদের মনে হয় যে এটা সোসাইটির জন্য বেনিফিশিয়াল একটা ইনফরমেশন, তাহলে আপনারা আরও আপনাদের চেনা পরিচিত লোকের সাথে এটা শেয়ার করতে পারেন। তো জানি না এটা কজন দেখবে, কিন্তু যে কজনই দেখুক না কেন, আমি সেটাই মনে করি যে সেটাই হলো প্রাপ্তি। তো এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে হয়তো আবার দেখা হবে।